নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। মাথাভাঙ্গা থেকে 15,000-এর উপরে লিড হবে, দাবি বিজেপি প্রার্থী নিশীথের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি নেতা দেবরাজ বর্মনকে। দাদুর বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মাথাভাঙ্গা থেকে 15,000-এর উপরে লিড হবে, দাবি বিজেপি প্রার্থী নিশীথের। শুধুমাত্র মাথাভাঙ্গা থেকে 15,000-এর উপরে লিড থাকবে আমাদের। মাথাভাঙ্গায় প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন কোচবিহার 1 নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের বিজেপি হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন কোচবিহার মাথাভাঙ্গা বিধানসভার 13টি আলাদা আলাদা জায়গায় সভা করেন তিনি। যান স্থানীয় হরি মন্দির এবং যেখানে যেখানে সভা ছিল তার আশপাশের মন্দিরগুলিতেও। অত্যন্ত ধার্মিক লোক নিশীথ প্রামাণিক বলে ব্যাখ্যা করেন স্থানীয়রা। প্রচারের মাঝামাঝি সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, যেখানে যাচ্ছি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপপ্রচার এবং দুর্নীতি নিয়ে অভিযোগ করছেন। অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু স্থানীয় নেতাদের বিরুদ্ধেও। সাধারণ মানুষ দাবি জানাচ্ছেন, আগামী দিনে জয়লাভ করে পুনরায় কোচবিহারের দায়িত্বভার গ্রহণ করে সেই সমস্ত দুর্নীতিপরায়ণ তৃণমূল কংগ্রেস নেতাদের শায়েস্তা করার দায়িত্ব যাতে আমি নিতে পারি। কোচবিহার শুধু নয়, গোটা বাংলার অন্যতম হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি যেখানেই যাচ্ছেন জনজোয়ার তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেস বারংবারই প্রচার করেছিলেন যে নিশীথ প্রামাণিক উন্নয়ন থেকে অনেক দূরে, মানুষের থেকে অনেক দূরে, জনসংযোগ থেকে অনেক দূরে, কিন্তু সেই সমস্ত ধারণায় ভ্রান্ত বলে বারংবার প্রমাণিত হচ্ছে তার প্রচার সারিতে। আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি। এখন আমরা 19 বিষয়ে রয়েছি, জয়ন্তঘাটে রয়েছি, সঙ্গে সম্মানীয় বিধায়ক মহোদয় রয়েছে। যেখানে যাচ্ছি দুহাত ভরে মানুষ যেভাবে আশীর্বাদ করছে, নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে মানুষের এই আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পথ চলব এবং নিশ্চিত জয় হবে, সেই বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই। এবং মানুষ যদি এই অকৃপণ তাদের আশীর্বাদ ভালোবাসা এভাবেই দিতে থাকে, তাহলে নিশ্চিতভাবে তৃতীয়বারের জন্য 400-র বেশি আসনে ভারতীয় জনতা পার্টি এনডিএ জোট, আপনারা জানেন যে আবার কিন্তু তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হতে চলেছে এবং সরকার তৈরি করতে চলেছে। এবং আজকে সত্যি অবাক লাগছে যে জোটের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, ইন্ডি জোট, সেই জোট কোথায় গেল? আগেই আমরা বলেছিলাম যে এই জোট শুধুমাত্র প্রোপাগান্ডা টিকবে না। আজকে সেটা প্রমাণিত যে সেই জোট কিন্তু আর নেই। স্বাভাবিকভাবেই বলবো যে মানুষের আশীর্বাদ, মানুষের স্নেহ, মানুষের ভালোবাসা, এটাকে বাছাই করেই আমাদের পথ চলা। এবং এভাবেই যদি মানুষের আশীর্বাদ, মানুষের স্নেহ, মানুষের ভালোবাসা আমরা পেতে থাকি, শুভকামনা পেতে থাকি, নিশ্চিতভাবে যে জয়ের ব্যবধানটা সেটা নিশ্চিতভাবে বাড়বে। তবে মানুষের কাছে এটাই বলবো যে আমরা এক কথায় যে বাংলা থেকে এই অপশক্তি, অপশাসনকে দূরে সরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। সমগ্র বাংলার জাগ্রত জনতা জেগে উঠেছে এবং এবারের নির্বাচনে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বেশি সংখ্যক সিটে জয়ী হবে এটাই নয়, প্রত্যেকটা সিটে জয়ের যে ব্যবধান, সেই ব্যবধানে কিন্তু বাড়বে। ইসিসিএন খবর, দিনহাটা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি নেতা দেবরাজ বর্মনকে। দেবরাজ বর্মন জলপাইগুড়ির মহামায়া পাড়ার বাসিন্দা। জেলার ডিওয়াইএফআই এই নেতাকে প্রার্থী করেছে বাম। এসি কলেজের সাধারণ সম্পাদক ছিল দেবরাজ। বর্তমানে শাহডাঙ্গি হাই স্কুলের শিক্ষক সে। তার বিরুদ্ধে রয়েছে বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায় ও গতবারের বিজেপি সাংসদ জয়ন্ত রায়। দুই তাবর নেতার বিরুদ্ধে তরুণের এই প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে জমে উঠেছে ওই আসনের লড়াই। শনিবার শিলিগুড়ি পৌর নিগমের অধীনে বেশ কয়েকটি বর্ধিত এলাকায় প্রচার চালায় দেবরাজ বর্মন। মিছিলের পর বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি।
কতটা সাড়া মিলছে জনসমর্থন? দেখুন, সারা প্রচণ্ডভাবে মিলছে এবং মানুষ যেটা চাইছে, মানুষ একটা বিকল্প চাইছে। এই তৃণমূল এবং বিজেপির থেকে নিষ্কৃতি চাইছে। এরা বুঝছে যে এই পদ্মফুলি বলুন, ঘাসফুলি বলুন, এরা মানুষকে এপ্রিল ফুল ছাড়া আর কিছু বানায়নি। তো মানুষ এগুলোর থেকে বেরোতে চাইছে এবং এই দাঙ্গাবাজ বিজেপি আর লুটেরা তৃণমূলের থেকে মুক্তি চাইছে, এবং তা মানুষই বলছে যে বামেরা আবার ফিরে আসুক। এটা মানুষেরই দাবি। এপ্রিল ফুল বানাচ্ছে কেন বলছে, মানে কি কারণে মনে হয়? দেখুন, প্রথমত হচ্ছে এপ্রিল ফুল বানাচ্ছে, যদি আপনি আমাদের মাননীয় নরেন্দ্র মোদী সাহেবের কথা বলেন, উনি ইয়েতে 2014-তে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি। হ্যাঁ, তো সেই হিসাবে তো 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। তো তার মধ্যে আমরা যা হিসাব দেখছি যে 7 লক্ষ চাকরিও হয়নি। হ্যাঁ, 7 lakhsও ক্রস করেনি কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে। বা ধরুন, এই যে এরা বলছে যে দেশে বেকারত্বের হার কমছে, আসলে কি হচ্ছে? আসলে হচ্ছে দেশের বেকারত্ব বাড়ছে এবং যে দেশের যে যুব সমাজ, যারা শিক্ষিত, যারা যোগ্য, যারা ধরেন যদি চাকরির নিয়োগ, সরকারি নিয়োগ পরীক্ষাগুলো বা শিল্প যদি ঠিকঠাক হতো, তাহলে তারা যে পরিমাণ মায়নায় এবং যে চাকরিগুলো পেত, সেই চাকরিগুলোই তাদেরকে আজকে অস্থায়ী বা চুক্তিভিত্তিক রূপে করতে হচ্ছে। এবং 7,000 8,000 আপনি পরিসংখ্যানগুলো দেখবেন, 10 থেকে 15,000-এর বেশি, মানে 15,000 হলে অনেক বেশি মায়না, মানে এর থেকে অনেক কম মায়নায় এরা হচ্ছে এদেরকে দিনে 8 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে খাটিয়ে নিচ্ছে, একই মেধা, একই দক্ষতা সম্পন্ন ছেলেদের। তো এইভাবে যে যুব সমাজটাকে শোষণ করে চলছে এরা। আর দ্বিতীয়ত, যখনই মানুষ ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, দ্রব্যমূল্যের ইস্যুতে বলুন, ইস্যুতে বলুন, মানুষকে ধর্মের নামে বিভাজন করার চেষ্টা হয়, যাতে গরিব মানুষ একত্র না হয়। আর তারপর রিসেন্টলি যে ইলেকট্রাল বন্ডের ব্যাপারটা উঠে আসলো আমাদের সামনে, আমরা সিপিএম অনেকদিন আগের থেকেই বলছিলাম যে ইলেকট্রাল বন্ড সংবিধানের পক্ষে, দেশের গণতন্ত্রের পক্ষে মারাত্মক, এবং সুপ্রিম কোর্টও সেই একই রায় দিল। এবং আমরা কি দেখতে পেলাম যে হাজার হাজার কোটি কোটি টাকা, বিজেপি মানে 8,000 কোটি টাকার মতো ঘুষ খেয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে, যাতে তারা কালোবাজারি করার ছাড় পায়, যাতে তারা ওষুধের কোম্পানিগুলো ওষুধের দাম বাড়াতে পারে। পশ্চিমবঙ্গের সরকারও তাই, লটারিকে করছে তারা, তারপরে হচ্ছে লটারি সংস্থাগুলোর কাছ থেকে দেদার টাকা নিয়ে বসে আছে। আর সবচেয়ে অদ্ভুত লাগে যে পশ্চিমবঙ্গের যে তৃণমূল, সেই তৃণমূল পশ্চিমবঙ্গ ব্যতীত আর কোথাও নেই, কিন্তু বিজেপির পরেই সেই ইলেকট্রাল বন্ডের টাকার অঙ্কে তার দ্বিতীয়তেই তার নাম। এটাই অদ্ভুত লাগে। মানুষের চোখ খুলে গেছে, সুতরাং তাদেরকে আর এপ্রিল ফুল বানাতে পারবে না। ইসিসিএন খবর, দিনহাটা। দাদুর বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 12টা নাগাদ মাথাভাঙ্গা 1 ব্লকের কুরসামারি এলাকায়। মৃত শিশুর নাম সায়ন হোসেন, বয়স আনুমানিক 8 বছর বয়স। ওই শিশুটির বাড়ি মাথাভাঙ্গা হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের পূর্বঘাটের বাড়ি এলাকায়। জানা গেছে, গত 3 দিন আগে ওই শিশুটি তার দাদুর বাড়িতে কুরসামারি এলাকায় বেড়াতে যান। ঘরের টিনের মধ্যে বিদ্যুতের তার লেগেছিল। এদিন ওই শিশুটি ঘরের টিনের মধ্যে হাত দেওয়ার ফলে শিশুটি বিদ্যুৎপৃষ্ট হয়। এরপর বাড়ির লোকজন ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনাটা অ্যাকচুয়ালি আমি জানি না। যখন পেশেন্টটাকে নিয়ে আসলো তখন তো আমি গেলাম ছুটে গিয়ে দেখি, মানে ডাক্তারবাবুরা দেখছে, সবাই মানে পরিশ্রম করছে, নার্সগুলা দিদিগুলা, তারপর দাদাগুলা চেষ্টা করছে, পুরো পালস করছে। তারপর ওখানে যাওয়ার পর দেখলাম যে ডাক্তারবাবু রায় দিল যে বেশি একটা তেমন সুবিধার না। তারপর সব বড় বাড়ির লোকে জানা গেল যে বাড়িতে টিনের শর্ট খাইছে, আর্থিং শর্ট খাইছে বা কারেন্ট শর্ট যেহেতু খাইছে। খাওয়ার পর এখন তো বাড়ির লোক এসে নিয়ে গেল, এতটুকু জানা আমার, এতটুকু শুনলাম। মানে মারা গেছে না? হ্যাঁ, মারা গেছে। মানে কত বছরের শিশুটা? 5-6 বছর যাই হোক, জানা নাই। মানে নাম কি ওর? নাম আমার জানা নাই। ইসিসিএন খবর, দিনহাটা। আবার কখনো ব্যবসায়িক ভূমিকায়, আবার কখনো চায় পেয়ে চর্চা করে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী ভোট প্রচার করলেন। মালদার মানিকচক বিধানসভার মথুরাপুরে এক চায়ের দোকানে চা তৈরি করলেন, চা দিলেন পথ চলতিদের। আর এইভাবেই ভোট প্রচার করলেন তিনি। জনসংযোগ করলেন এইভাবে, চায়ের দোকানে চা তৈরি করে। আবার কখনো হাটে বাজারে মাটির হাঁড়ি, আচার, সবজি বিক্রি করে ভোট প্রচার করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী। 7ই মে নির্বাচনে নির্ঘণ্ট স্থির হয়েছে এই জেলায়।
তার রাজনৈতিক দলগুলি জনসংযোগের জন্য সকাল হতেই জনসংযোগে ব্যস্ত। তবে জনসংযোগের অভিনব উদ্যোগ নিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের শ্রী রূপা মিত্র চৌধুরী। মালদার মানিকচক ব্লকের মথুরাপুরে 100 বছরের পুরনো শনিবারের হাটে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী বলেন, গ্রামীণ এলাকার হাটে বাজারে মানুষের স্পন্দন। এই এলাকায় ক্রেতা বিক্রেতার পরিস্থিতি খবর, তাদের অবস্থা উপলব্ধির জন্য এই ভোট প্রচারে আসা, তাই এই উদ্যোগ। যে হাট, সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা, তাদের চিন্তা শক্তি, তাদের মনন শক্তি তার একটা বহিঃপ্রকাশ ঘটে। এই যে হাট, মথুরাপুরের ঐতিহাসিক হাট, এই হাটে 50 থেকে 60 হাজার মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা, এটা মনে হচ্ছে যেন একটা পৃথিবী, মানে একটা পুরো ভারত। এখানে নানান রকম ঘরের নানান রকম আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসেন। সে ক্রেতা হোক, বিক্রেতা হোক, ব্যবসায়িক সমাজ হোক, আজকে তাদের মাঝে একটা দিন অন্তত আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই 50-60 হাজার মানুষের মধ্যে থাকবো। তাদের সঙ্গে চা খাওয়া, তাদের সঙ্গে বসা, সবজি বিক্রি করা, সবজির দাম জানা এবং কি চলছে এলাকায়, মানুষ কি চাইছেন, আমার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ, মানুষ কি চাইছেন, সেটা আমি বোঝার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যে সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে। এই যে আমি প্রার্থী হয়েছি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমাদের এলাকার, এই গ্রামীণ এলাকার কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে। সেখানে যাওয়ার যে পথ, সেই পথে আমি কিন্তু ওই হুটখোলা গাড়ি, মালা, মঞ্চ, মাইক করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি, কেননা আমি লোকসভার প্রার্থী। এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয়। আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্তত পক্ষে এই শাক টাক, পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে। আগামী দিনে হাট করব, হাট করে খাওয়া দাওয়া করবো, আর কি করব। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।